সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের পোশাক শ্রমিকদের নিয়ে অ্যামনেস্টির প্রতিবেদন। বাংলাদেশে পোশাক শ্রমিকরা শ্রম অধিকার বঞ্চিত হচ্ছে, তারা ন্যায্য ক্ষতিপূরণ ও বিচার পাচ্ছে না, তদরূপী ভয় ও নিপীড়নের পরিবেশে থেকে কাজ করতে হচ্ছে, এমনটি বলছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। এরপর জানিয়ে দিব খালেদা জিয়ার বিষয়ে যে তথ্য দিলেন ডক্টর জাহিদ। জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ সংবাদ। দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে আজ। এদিকে মিল্টন সমাদ্দারকে আদালতে তোলা হবে আজ। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে আদালতে তোলা হবে আজ। আশ্রমের মৃত্যু ব্যক্তিদের জাল মৃত্যু সনদ দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে। এরপর জানাবো চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় অগ্নিকাণ্ডে অন্তত 20 বিঘা জমির পানের বরজ পুড়ে গেছে। বুধবার 1 মে সন্ধ্যায় উপজেলার জামজামি ইউনিয়নের শ্রীনগর রামায়ণপুর গ্রামের ধাপগাড়ির ফসলি মাঠে আগুনের এ ঘটনা ঘটে। এবং সর্বশেষ জানিয়ে দিব ভারত যখন সুপার পাওয়ার হওয়ার স্বপ্ন দেখছে তখন পাকিস্তান ভিক্ষা করছে, বলছেন মাওলানা ফজলুর রহমান। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন, জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। বাংলাদেশের পোশাক শ্রমিকদের নিয়ে অ্যামনেস্টির প্রতিবেদন। বাংলাদেশে পোশাক শ্রমিকরা শ্রম অধিকার বঞ্চিত হচ্ছে, তারা ন্যায্য ক্ষতিপূরণ ও বিচার পাচ্ছে না, তদরূপী ভয় ও নিপীড়নের পরিবেশ থেকে কাজ করতে হচ্ছে, এমনটি বলছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। বুধবার 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে প্রকাশিত এক প্রতিবেদনে এসব দাবি করে সংস্থাটি। সেখানে রানা প্লাজা ধস, আশুলিয়ার তাজরিন ফ্যাশনে আগুনে শ্রমিকদের প্রাণহানি সহ বেশ কয়েকটি প্রসঙ্গ টেনে আনা হয়। এছাড়া কয়েকজন শ্রমিক নেতারা বক্তব্য সংযুক্ত করে দেশে চলমান পরিস্থিতি ইঙ্গিত করা হয়। অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয় কারখানাগুলো একের পর এক মানবাধিকার লঙ্ঘন করলেও তারা দায়মুক্ত থাকছে। রানা প্লাজা ধস, আশুলিয়া তাজরিন ফ্যাশনের আগুন, শ্রমিকদের প্রাণহানির বিষয়টি উদাহরণস্বরূপ বলা যেতে পারে। সবচেয়ে ভয়াবহ ছিল রানা প্লাজা ধস। এ ঘটনায় 1100 জনের বেশি পোশাক শ্রমিক নিহত হয়েছিলেন। আহত হয়ে কষ্ট পাচ্ছে বহু শ্রমিক। ওই ট্র্যাজেডির 11 বছর পূর্ণ হলেও শ্রমিকরা পরিচিত ক্ষতিপূর্ণ পাননি। তেমনি তাজরিন ফ্যাশনে আগুনে 112 জন নিহত হয়। এসব প্রাণহানি কর্তৃপক্ষের নজরদারির অভাবে হয়েছে, যা ব্যবসা সংশ্লিষ্ট মানবাধিকার লঙ্ঘনের উদাহরণ। এ দুই ঘটনার ক্ষতিপূরণের মামলা করেছিল বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসের ট্রাস্ট ও অন্যান্য এনজিও, কিন্তু তার সঠিক সুরাহা হয়নি বলে প্রতিবেদনে দাবি করা হয়। এদিকে পোশাক শ্রমিকরা যখন নিজেদের অধিকার আদায়ে আন্দোলন করে তখন তাদের দমন পীড়ন করা হয়। গত বছর মজুরি বৃদ্ধির আন্দোলনে শক্তি প্রয়োগ করে স্থানীয় প্রশাসন তারা অনেকে গ্রেপ্তার করে। প্রতিবেদনে নিপীড়নের মাত্রা বোঝাতে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কার্স ফেডারেশনের গাজীপুর শাখার সভাপতি শহীদুল ইসলাম নিহতের ঘটনা তুলে ধরা হয়। বলা হয় পোশাক শ্রমিকদের বকেয়া বেতন আদায়ের চেষ্টা করলে হামলায় তিনি নিহত হন। একই বছরের অক্টোবর-নভেম্বরের ন্যূনতম মজুরি দাবিতে আন্দোলনের সময় আরও অন্তত 4 জন পোশাক শ্রমিক নিহত হয়। অ্যামনেস্টির হিসাবে 2023 সালের আন্দোলনের পর থেকে পোশাক শ্রমিকদের বিরুদ্ধে অন্তত 35টি মামলা করা হয়েছে। এতে 161 পোশাক শ্রমিক সহ 35,900 থেকে 44,450 জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। 35টি মামলার মধ্যে 25টি এমন সব পোশাক কারখানা করেছে যেগুলো বিশ্বের বড় বড় ফ্যাশন ব্র্যান্ডের জন্য পোশাক তৈরি করে। এসব মামলা অন্তত 131 জনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে বেশ কয়েকটি প্রধান ট্রেড ইউনিয়নের নেতা রয়েছে। বেশিরভাগই জামিনে মুক্তি পেলেও ট্রেড ইউনিয়নের নেতা আমজাদ হোসেন জুয়েল সহ বেশ কয়েকজনের বারবার জামিন নাকচ করা হয়। তাদের বিরুদ্ধে ভাঙচুর, অবৈধ সমাবেশ, আঘাত, দল ভাঙা সৃষ্টি, কারখানা প্রাঙ্গণে অবৈধ প্রবেশ এবং সম্পত্তির ক্ষতির অভিযোগ করা হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশের একজন শ্রমিক আমিন হকের সঙ্গে কথা বলে তিনি সংস্থাটিকে জানায় বছরের পর বছর প্রতিবাদী শ্রমিকদের আদালতে হাজিরা দিতে হয়। তা করতে ব্যর্থ হলে জামিন বাতিল হতে পারে। মামলার জটিলতা মজুরি হ্রাসের পাশাপাশি তাদের চাকরিও ঝুঁকির মধ্যে পড়েছে। এতে তাদের আর্থিক প্রভাবগুলো ব্যাপক। এ পরিপ্রেক্ষিতে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের যথেষ্ট তাদের উপর দমন পীড়ন বন্ধ, মত প্রকাশ ও সমাবেশের স্বাধীনতা করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানায় অ্যামনেস্টি।
খালেদা জিয়ার বিষয়ে যে তথ্য দিলেন ডাক্তার জাহিদ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করে তার স্বাস্থ্যের বিভিন্ন পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসক বোর্ডের সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডাক্তার এজেড জাহিদ হোসেন। বৃহস্পতিবার 2 মে আরও পরীক্ষা করে সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। বুধবার 1 মে দিনগত রাত 1:45টার দিকে এভারকেয়ার হাসপাতালের সামনে অপেক্ষারত সাংবাদিকদের ডাক্তার জাহিদ এসব কথা বলেন। মেডিকেল বোর্ডের সদস্যরা আবারও খালেদা জিয়ার বিদেশে নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার পরামর্শ দিয়েছে বলে জানান তিনি। রাত 10:30টার দিকে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সভা অনুষ্ঠিত হয়। সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান। মেডিকেল বোর্ডের অন্য সদস্যদের মধ্যে শাহাবুদ্দিন তালুকদার, নুরুদ্দিন আহমেদ, আব্দুল্লাহ আল মামুন, জাফর ইকবাল, শামস মনোয়ার, FM সিদ্দিক এবং বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম সবাই ছিলেন। 79 বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিস সহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। এর আগে সর্বশেষ গত 30 মার্চ খালেদা জিয়ার শারীরিক অবস্থা অবনতি হয় হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হয়েছিল। 3 দিন পর শারীরিক অবস্থা স্থিতিশীল হলে তিনি বাসায় ফিরেছিলেন। দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশনে বসেছে আজ। চলমান দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার 2 মে বিকাল 5টায়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাংবিধানিক ক্ষমতা বলে গত 15 এপ্রিল এই অধিবেশন আহ্বান করেন। জুনে বর্তমান সরকার ও দ্বাদশ সংসদের প্রথম বাজেট অধিবেশনের আগে অনুষ্ঠেয় এই দ্বিতীয় অধিবেশন তেমন দীর্ঘ হবে না বলে জানা গেছে। অধিবেশন শুরুর আগে সংসদ ভবনে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হবে। বর্তমান সংসদের কার্য উপদেষ্টা কমিটির এটি হবে প্রথম বৈঠক। বৈঠকে আসন্ন অধিবেশনের মেয়াদ নির্ধারণ ছাড়াও আলোচ্য সূচি ও কার্য বিবরণী নিয়ে আলোচনা হবে। অধিবেশনের শুরুতে স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী সভাপতি মণ্ডলীয় মনোনয়ন দেবেন। এরপর শোক প্রস্তাব উত্থাপিত হবে। ঝিনাইদহ 1 আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য আব্দুল হাই মৃত্যুবরণ করায় রেওয়াজ অনুযায়ী তার উপর আনা শোক প্রস্তাবের উপর আলোচনা হবে। শোক প্রস্তাব গৃহীত হওয়ার পর অধিবেশন মুলতবি করা হবে। চলমান সংসদের কোনো সদস্যের মৃত্যুতে সংসদের শোক প্রস্তাবের উপর আলোচনা শেষে তার সম্মানে অধিবেশন মুলতবি করার রেওয়াজ রয়েছে। মিল্টন সমাদ্দারকে আদালতে তোলা হবে আজ। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে আদালতে তোলা হবে আজ। আশ্রমের মৃত ব্যক্তিদের জাল মৃত্যু সনদ দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া মানব পাচার ও অবৈধ আটক রাখার অভিযোগে আরও 2টি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। বৃহস্পতিবার 2 মে সকালে গোয়েন্দা মিরপুর বিভাগের উপ পুলিশ কমিশনার DC মানস কুমার পোদ্দার এই তথ্য নিশ্চিত করেছেন। মানস কুমার পোদ্দার বলেন, মিল্টন সমাদ্দার তার আশ্রমে মৃত্যু ব্যক্তিদের মৃত্যু সনদ জাল করে তৈরি করতেন। এক্ষেত্রে তিনি চিকিৎসকের স্বাক্ষর ও সিল জাল করতেন। এ অভিযোগে তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় মামলা হয়েছে। এছাড়া মানব পাচার ও অবৈধভাবে আটক রাখার অভিযোগে আরও 2টি মামলা প্রক্রিয়াধীন। আজই মিল্টনকে আদালতে সোপর্দ করা হবে। এর আগে আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। বুধবার 1 মে সন্ধ্যা 7:30টার দিকে ডিবি পুলিশের একটি দল ঢাকার মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করে। পরে রাত 8:30টার দিকে সংবাদ সম্মেলন করে মিল্টনের বিস্তার ফিরিস্তি তুলে ধরেন ডিবি প্রধান হারুন রশিদ। সংবাদ সম্মেলন মানব পাচার, কিডনি কেটে বিক্রি, মরদেহ দাফন, গরমিল মৃত্যু সনদের জালিয়াতির মতো ভয়াবহ অভিযোগের বিষয় তুলে ধরেন ডিবি প্রধান। তিনি বলেন, মৃত্যুর জাল সনদ তৈরি সহ তার বিরুদ্ধে আরও নানা অভিযোগ রয়েছে। সব বিষয় তার জিজ্ঞাসাবাদ করা হবে। ডিবি প্রধান বলেন, মিল্টন সমাদ্দার তার বাবাকে পেটালে এলাকাবাসী তাকে এলাকা ছাড়া করে। সেখান থেকে মূলত তার উত্থান হয়। পরে শাহবাগে এসে একটা ফার্মেসিতে চাকরি করে। সেখান থেকে ঔষধ চুরি করার কারণে বের করে দেওয়া হয়। পরে মিটু হালদার নামে এক নার্সকে সে বিয়ে করে। বিয়ে করার পর তার স্বপ্ন এলো সে একটা ওল্ড অ্যান্ড কেয়ার স্থাপন করবে। তারপর সে তার স্ত্রীকে নিয়ে মিরপুর চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে একটি প্রতিষ্ঠান করে। এর আগে গত 25 এপ্রিল মানবিক মুখোশের আড়ালে ভয়ঙ্কর মিল্টন সমাদ্দার এবং জীবনের ধাপে ধাপে প্রতারণা শিরোনামে 2টি সংবাদ প্রকাশ করে দৈনিক কালবেলা। এরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম তাকে নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনার ঝড়। মুখ খুলতে শুরু হয় ভুক্তভোগীরা। এরপর মাঠে নামেন ডজন ডজন সাংবাদিক। উঠে আসে তার একের পর এক ভয়ঙ্কর প্রতারণার আর অপকর্মের তথ্য। প্রসঙ্গত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে 1,60,00,000-এর বেশি অনুসারী রয়েছে মিল্টন সমাদ্দারের। অভিযোগ রয়েছে এই বিশাল অনুসারীদের কাজে লাগিয়ে তার মূল টার্গেট ছিল বিভিন্ন মানবিক কাজ প্রচার করে মোটা অঙ্কের টাকা আদায় করা।